হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের গল্পটি অন্য 10টি গল্পের থেকে অনেক সুন্দর হতে চলেছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, আজকের গল্পের কণ্ঠে থার্ড ভয়েসে আছি আমি নীল, আর সাথে থাকছেন আশিক সোনালিকের জুটি। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। তাহলে চলুন গল্পটি দেখে আসি বন্ধুরা। শানি এগিয়ে এসে বুকে দুই হাত গুজিয়ে এক ভ্রু উঁচিয়ে বলল। তাই নাকি? সোয়া ঢোক গিলে মিষ্টি প্লেটটা শানের সামনে ধরে বলল। মামুনি বলেছে খেতে। শান সোয়ার দুই কাঁধের উপরে হাত রাখলো। সোয়া চোখ বড় বড় করে নিল শানের এমন কাজে। শান ধীর গলায় বলল। আজ তো সবাই খুব খুশি, তবে আজকে আমার মন খারাপ। তো আজকে কি আপনার থেকে কিছু চাইতে পারি মিসেস? সোয়া লজ্জা মাখা হাসি দিয়ে মাথা নাড়লো। শান বাঁকা হেসে বলে ওঠে। তো মিসেস, ফটাফট আমাকে কিস করুন। সোয়ার চোখ ছানা বড়া হয়ে যায়। সোয়া চোখ বড় বড় করে তাকায় শানের দিকে, আর শানের ঠোঁটের কোণের বাঁকা হাসিটা তো রয়েছেই। তা দেখে সোয়া ঢোক গিল। সোয়া মনে মনে শানকে ইচ্ছে মতো বকতে থাকে। কেমন ছেলে এটা? এতদিন তো বারবার আমাকে লজ্জায় ফেলে দিত, কিন্তু আজ এটা কেমন শখ? কিভাবে করব আমি এসব? বিয়ের পর এমন পরিস্থিতির শিকার হতে হয় জানলে আমি কোনোদিন বিয়েই করতাম না। শান সোয়ার চুলগুলো কানে গুজে দেয়। সোয়া কম্পিত চাহনি দিয়ে শানের দিকে তাকিয়ে আবারও মাথা নিচু করে নেয় লজ্জায়। শান সোয়াকে দেখে ঠোঁট চেপে হেসেও বলল। কি হলো? আর কত দেরি করবে? আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। সোয়া মাথা নিচু করে চোখ বন্ধ করে লজ্জার অস্বস্তি নিয়ে অনেকটা কষ্টে বলল। সরি, আমি পারবো না। শান নিঃশব্দে হাসলো। শান ভালো করে জানতো সোয়া পারবে না। শান গম্ভীর গলা করে বলল। কেমন মেয়ে তুমি? একটা সামান্য কিস করতে পারো না স্বামীকে? সোয়া অসহায় চাহনি করে তাক করলো শানের দিকে। শান আরও এগিয়ে সে সোয়ার দিকে কিছুটা ঝুঁকে ধীর গলায় বলল। কিন্তু আমি তো করতে পারি আমার বউকে। সোয়ার মনে হলো তার হার্টবিট মিস হয়ে গিয়েছে। সোয়া চমকিতভাবে শানের দিকে তাকায়। শান সোহার কোমরে তার বলিষ্ঠ হাত জোড়া রাখতেই সোয়ার শরীরের লোমে দাঁড়িয়ে গেল। সোয়ার হাতের থাকা প্লেটটাও কাঁপতে থাকে। সোয়া যথাসম্ভব শক্ত করে ধরে রাখার চেষ্টা করে। শান সোয়াকে নিজের শরীরের সাথে মিশিয়ে নেয় কিছুটা। শান শুধু সোয়াকে দেখে চলছে। সোয়ার কাঁপাকাঁপি দৃশ্য তাকে আরও টানছে। শান ডিপলি সোয়ার ঠোঁটের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দিল সোহার। তারপর গালে চুমু দিয়ে সোয়ার দিকে তাকিয়ে থাকে। সোয়া নিঃশ্বাস বন্ধ করে চোখ বন্ধ করে রেখেছে। শান মুচকি হাসলো সোয়াকে দেখে। মুখ এগিয়ে সোয়ার কানে ফিসফিস স্বরে বলল। আজ প্রথম, তাই এতটুকুই রইল। সাবধানে থাকবে। আসছি আমি। শানের ফিসফিসানি কথা সোয়ার পুরো শরীরে ঝংকার তুলে দেয়। শান সোয়ার ধরে রাখা প্লেট থেকে একটা মিষ্টি নিয়ে সোয়াকে কিছুটা খাইয়ে দেয়। সোয়া একটু খেলে শান পুরোটা নিজের মুখে পুড়ে বলল। খুবই দারুণ মিষ্টিগুলো। বাকিগুলো এসে খাবো। রেখে দিও ফ্রিজে। শান সোয়ার কোমর থেকে হাত সরিয়ে নিল। ড্রেসিং টেবিলে থাকা ক্যাপটা মাথায় পড়ে বেরিয়ে গেল, কিন্তু সোয়া তখনও মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। সোয়া ঠোঁটের উপর হাত রেখে বিড়বিড় করতে করতে মিষ্টি মুখে ঢুকিয়ে নিচে চলে গেল। রাতে শান বাড়ি ফিরে সোয়াকে ঘরে আনাচে কোনাচে কোথাও দেখতে পেল না। পরে ফ্রেশ হয়ে নিচে এসে নীলাকে দেখতে পেল। নাইসাকে পড়াচ্ছে আর খাওয়াচ্ছে। শান নাইসাকে কোলে তুলে আদর করে নীলাকে জিজ্ঞেস করে। ভাবি সোহা কোথায়? ঘরে নেই যে। নীলা নাইসাকে খাওয়াতে খাওয়াতে মজার স্বরে বলল। কেন গো, বউ ছাড়া এখন আর থাকতে ইচ্ছা করে না বুঝি? কয়দিনই বউ বকল হয়ে গেলে আমাদের শান। শান গাড়ে হাত রেখে আলতো হাসলো। নাইসা একবার শানের চুল টানতে টানতে থাকে, আর একবার গালে চুমু দেয়। শান নাইসার গালে চুমু দিয়ে বলল। সব ছেলেরাই তাদের বউদের জন্য পাগল। ভাইয়াও তো বাড়িতে থাকলে তোমাকে চোখে হারায়, আর হসপিটালে ফ্রি হলেই যে তোমাকে ফোন করে বারবার ভালোবাসি বলে, সেই খবরও কিন্তু জানা। নীলা লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। শান ফিক করে হেসে দিল নীলাকে দেখে। নীলা লজ্জা মাখা হাসি দিয়ে বলে। হয়েছে ভাই, বুঝেছি। এখন তুমি আমাকে লজ্জা দেওয়ার চেষ্টা করছো। যাও, তোমার বউ ছাদে বসে লুডো খেলছে তামিমের সাথে। শান ভ্রুকুচকে বলল। এত রাতে ছাদে লুডো খেলছে? এই পাগল মেয়ের মাথায় কখন কোন ভূত এসে হানা দেয় বুঝতে পারি না। এখন আবার আরেক পাগলও ওকে সঙ্গ দেয়। নীলা হাসতে হাসতে বলে। হ্যাঁ, তোমারই বউ এখন সে। শান হেসে নাইসাকে আবার আরও জায়গায় বসিয়ে দিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে চলল। এদিকে সোয়ার তামিম 2 রাউন্ড খেলে ফেলেছে, যার মধ্যে তামিম 2বার জিতেছে। সোয়া লুডোতে তেমন পারদর্শী না হওয়ার পরপর 2বার হেরে গিয়েছে, তবে এবার জিতেই ছাড়বে বলে পণ করেছে। খেলা যখন জমজমাটের পর্যায়ে তখন দুজনের ধ্যান ভাঙে শানের গলা শুনে। শান দুজনকে দেখে এগিয়ে আস্তে আস্তে বলছিল। রাতের বেলায় কেউ ছাদে এসে লুডো খেলে? ড্রয়িং রুম নেই নাকি? সোয়া আলতো হেসে নিঃশ্বাস নিয়ে বলে। রাতের বেলায় ছাদে বসে খেলার অনুভূতিটাই অন্যরকম। সবকিছু নতুন নতুন লাগবে, মাঝে মাঝে ট্রাই করতে পারেন। ফিলিংস নট ব্যাড। শান ছাদে বিছানা পাড়িতে বসতে বসতে মাথা নেড়ে বলল।
তুমি যখন বলেছো তখন তো ট্রাই করতেই হবে। আজকে থেকেই না হয় ট্রাই করি। তো তোমরা কতদূর এগোলে খেলায়? কে হারলো কে জিতলো? সোয়ার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সোয়া মুখ লটকিয়ে বসে থাকে। তামিম বড়সড় হাসি দিয়ে বলল। আমি জিতেছি 2 বার, এখনো আমি জিতবো। সোয়া চোখ রাঙিয়ে বলল। এবার আমি জিতবো। তামিম কিটকিট করে হেসে বলল। সেটা তো বারবারই বলছো তুমি জিতবে, কিন্তু প্রত্যেকবার তো আমি জিতেছি, এবার আমি জিতবো। সোয়া চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। হ্যাঁ, খেলা শুরু করো, এবার তো আমিই জিতবো। তামিম আর সোহার হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। বলা চলে খেলার শেষ পর্যায়ে এসে তামিমের সব গুটি রুমে ঢুকানো হয়ে গিয়েছে। শুধুমাত্র একটা গুটি রয়েছিল, সেটা সোয়ার গুটিকে পাস করে গেলে সোয়া ভাগ্যক্রমে তামিমের সে পাকা গুটি খেয়ে দিল। আর সাথে সাথে খুশিতে একটা চিৎকার দিল। শান আর তামিম সোয়ার চিৎকার দেখে ভয় পেয়ে যায়। শান সোয়াকে হালকা ধমকের স্বরে বলে। এই মেয়ে, এই রাত বিরাতে এভাবে কেউ চিৎকার দেয়? মানুষ কি ভাববে? সোয়া মুচকুচকে বলে। ইস, আপনার জন্য দেখি এখন চিৎকার দেওয়া যাবে না। শান বিরক্তির সাথে বলল। শোনো মেয়ে, চিৎকার না দিয়েও খেলা যায়, চুপচাপ খেলো। সোয়া ভেংচি এটাই খেলা শুরু করে। তামিমের শেষ গুটি ওঠাতে অনেক সময় লেগে যায়। এর মধ্যে সোহা জিতেও গেল। সোহা শানের ধমকের ভয়ে এবার আর চিৎকার দিল না, তবে তামিমের মুখ দেখে হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে। ঈশান ছাদে আস্তে আস্তে বলে। আমাকে ছাড়া হিসেবে আনন্দ করছো? সবাই আমাকে ভুলে গেলে নাকি? সোহা হেসে বলে। আরে ভাইয়া, তোমাকে ভুললে চলবে? বসো বসো এখানে। সোহা কিছুটা সরে বসে ঈশানকে বসতে বলল। ঈশান হেসে তার পাশে বসে লুডোর দিকে তাকিয়ে বলে। বাহ, ভালোই তো আয়োজন। তো আমি কি খেলতে পারি তোমাদের সাথে? তামিম কিছু বলার আগেই শান ফোরন কেটে বলল। আমিও তাহলে খেলছি, অনেক দিন খেলা হয়নি। তামিম উৎসাহিত হয়ে বলল। তাহলে গ্রুপ হয়ে খেলি, শান ভাইয়া আমার সাথে আর ঈশান ভাইয়া মিষ্টি আপুর সাথে। শানের কান জ্বলে উঠল তামিমের কথায়। বেটা থেকে ফাঁসিয়ে নিজের দলে তো নিলই, আবার শক্র মিষ্টি আপু বলে ডাকছে। ভাবতে ভাবতে শান দাঁত কিরমির করে তাকালো তামিমের দিকে, কিন্তু তামিম সেটা দেখেও পাত্তা দিল না, উল্টো দাঁত কেলি হেসে দিল। খেলা শুরু হওয়ার আগে নীলা আর শাহনাজ বেগমও এসে পড়লো তাদের খেলা দেখতে, কিন্তু সবাইকে মিলিয়ে তাদের দুজনকেও খেলায় যোগ দেওয়ায় আর একটা গ্রুপ করে। 3 গ্রুপের খেলা শুরু হয়। সোয়া নাইসাকে খেলনা দিয়ে পাশে বসিয়ে রাখে। খেলায় কে জিতবে কে হারবে কিছু বোঝা যায় না। সোয়াবাদে এখানে সবাই মোটামুটি লুডো খেলায় পারদর্শী। রাতের ডিনার শেষ করে সবাই যার যার রুমে চলে যায়। সোয়া রুমে এসেই সিমি সামিরের সাথে কথা বলে বাড়িতে কথা বলে নেয়। সকালে ইতির সাথে অনেকক্ষণ কথা হয়েছে। শুধু সকাল নয়, প্রায় প্রতিদিন তাদের কথা হয়। শান রুমে ঢুকতেই টমির সাথে তার মুখোমুখি হয়। শান কোমরে হাত রেখে রাগী গলায় বলে। কি, কোথায় যাওয়া হচ্ছে আপনার? গিয়ে নিজের জায়গায় ঘুমিয়ে পড়ুন, না হলে দরজা লক করে দেব আর ভেতরে ঢুকতে দেব না। টমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এদিক ওদিক করে বের হওয়ার সাহস করতে পারলো না। লেজ নেড়ে ঝুড়িতে গিয়ে বসে পড়লো। সোয়া রাগ দেখিয়ে বলল। এই, আপনার ভালো লাগে না? আবার আবার টমিকে বকছেন কেন? শান গম্ভীর গলায় বলল। তুমি কথা বললে এবার তোমাকে মাথায় তুলে আছাড় মারবো। সোয়া নাক ফুলিয়ে তাকালো। শান গিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়লো। সোয়া লাগেজ খুলে তার কিছু খুঁজতে থাকে। শান সেটা দেখে ব্রু কুঁচকে নেয়। সোয়াকে বলল। তুমি এখনো তোমার জিনিস আলমারিতে রাখোনি কেন? সোয়া বোকার মতো তাকিয়ে বলল। আপনি তো বলেননি কিছু। শান রাগী গলায় বলল। অদ্ভুত কথা তো, এটা আমাকে বলে দিতে হবে? সেন্স নেই তোমার? তোমার জিনিসপত্র তো এই কাপবোর্ডে রাখবে, নাকি তোমার এটাতে হবে না? আরেকটা কাপবোর্ড কিনে আনবো তোমার জন্য? সোয়া চোখ বড় বড় করে বলল। আরে আমি সেটা কখন বললাম? আপনিই তো একদিন বলেছিলেন আপনার আলমারি টাচ না করতে, তাই তো করিনি। শান ভাবনায় পড়ে যায় সোয়ার কথায়। কিছুক্ষণ পর বুঝতে সক্ষম হলো সোয়া কখনের কথা বলছে। শান বিরক্তির স্বরে বলল। তোমাকে ইচ্ছে করছে বারান্দা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেই। এই কথা আমি বিয়ের আগে বলেছিলাম, আর এখন আমরা বিবাহিত। আমার প্রত্যেকটা জিনিসে তোমার অধিকার রয়েছে। সময় নষ্ট না করে সব কিছু কাপবোর্ডে গুছিয়ে রাখো। সোয়া যেন আকাশের চাঁদ ধরার সুযোগ পেয়েছে। শান অন্য কিছু বলার আগে সোয়া লাফিয়ে কাপবোর্ড খুলে এলো আর কেউ লক করা ডায়ারটা খোলার চেষ্টা করতে থাকে। শান মাথায় হাত দিয়ে বসে থাকে। এই মেয়ের মাথা থেকে এখনও এটার ভূত নামেনি। শান ল্যাপটপ সোফার উপর রেখে সোয়ার পিছনে গিয়ে দাঁড়িয়ে বলল। ম্যাডাম, এটা কখনো খুলতে পারবেন না, এটা লক করা। শোনো, পুরো আলমারি লন্ডভন্ড করে দাও, দখল করে নাও, কিচ্ছু বলবো না আমি। তবে এই ড্রয়ার দেখবে না, এটাতে আমার অনেক ইম্পর্ট্যান্ট ফাইল থাকে, তাই এটা দেখার মতো কিছু নেই। সোয়া মুখ ফুলিয়ে নেয়। লোকটা কি, হ্যাঁ? সোয়া শানকে কিছু বকে কাপবোর্ড থেকে জিনিস গুছিয়ে রাখতে শুরু করে। শান আগে থেকে নিজের জিনিস একবারে সরিয়ে রেখেছে, তাই কোনো অভিযোগ রইল না। কাজ শেষ করে দুজন নিত্যদিনের মতো ঘুমিয়ে পড়লো। আজ সোয়া প্রথম ভার্সিটিতে যাচ্ছে। কয়েকদিন সোয়ার ভার্সিটিতে অ্যাডমিশন, বই কেনায় সবাই ব্যস্ত ছিল। আজ ভার্সিটির প্রথম ক্লাস হবে ফার্স্ট ইয়ারে। ইতিরও আজ প্রথম দিন, তাই সোয়ার শান ইতিকে তাদের বাড়িতে আসতে বলেছে।
প্রথম দিন না হয় একসঙ্গে যাবে। শান গাড়ি বের করে দুজনকে নিয়ে বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। শান মনোযোগী হয়ে গাড়ি চালাচ্ছে। সোহা পাশে বসে থাকলেও ইতির সাথে গল্প করায় ব্যস্ত। দুই বান্ধবীর গল্পের মাঝে শানের মনে হলো এদের থামানো উচিত এবার, না হলে এরা তাকে ড্রাইভার তালিকায় ফেলে দেবে। শান গলা ঝেড়ে বলে উঠল, আজকে কিন্তু দুজন প্রথম ভার্সিটিতে যাচ্ছ, মাথায় রেখো সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হতে পারো তোমরা। ইতি ভয়ের সঙ্গে বলল, তা তো ভাইয়া ঠিকই বলেছে, আমি তো কালকে থেকেই ভাবছি কোনো ঝামেলায় না আবার পড়ি। সোয়া ভাবলেশীন ভাবে বলল। আরে এত টেনশন করার কি আছে, কিছুই হবে না। শান তাচ্ছিল্য হেসে বলল, এসব সবাই বলে, আর যখন র্যাগিংয়ের শিকার হয় তখন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। তোমাকে নিয়ে তো বেশি টেনশন হচ্ছে। পাদরামি রূপটা বদলে ভার্সিটিতে ঢোকার আগে শান্ত স্বভাবের মতো যাবে, বুঝেছো? সোয়া ভদ্র মেয়ের মতো মাথা নাড়ালো। ভার্সিটি গেটের সামনে এসে গাড়ি থামিয়ে দেয় শান। সোয়া, ইতি, শান তিনজনে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। শান দুজনকে উদ্দেশ্য করে বলল, আজকে প্রথম দিন তোমাদের, তো দিনটা যাতে খারাপ না হয় সেটাতেই খেয়াল রাখবে। এসবের ঝামেলায় পড়ার দরকার নেই। দুজন মাথা নাড়লো। সোয়াকে মিটমিট করে হাসতে দেখে শান গম্ভীর গলায় বলল, যদি উল্টোপাল্টা কিছু করো তো তোমার টমিকে রাস্তায় ফেলে দিয়ে আসবো, মাথায় থাকে যেন। সোয়া দাঁত কিরমির করে বলল, আমার টমির সাথে কিছু করলে আপনাকে ধাক্কা মেরে গাড়ির নিচে ফেলে দিব। সোয়া ভেঙচি কাটলো শানের কথায়। হ্যাঁ, তারপর সারা জীবন জেলের ভাত খাবে আমার কি? অন ডিউটি পুলিশ অফিসারকে হুমকি দিচ্ছ তাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলাবে? এখন যদি তোমাকে থানায় নিয়ে যাই, 2 দিন ক্রিমিনালদের সাথে জেলে থাকলেই সোজা হয়ে যাবে। সোয়া ভেঙচি কাটলো শানের কথায়। ইতি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনের ঝগড়া দেখছিল আর হাঁটছিল। শান আলতো হেসে ইতিকে ইশারায় ভিতরে যেতে বলল। ইতি হেসে সোয়াকে নিয়ে ভিতরে চলে গেল। শান তার চোখে সানগ্লাস লাগিয়ে গাড়িতে উঠে বসে গম্ভীরতা নিয়ে। আজ অনেক বড় একটা কাজ রয়েছে। সোয়ার ইতি ভার্সিটির এদিক ওদিক তোকাতুকি করতে করতে ভিতরে আসতে থাকে। সোয়া ইতিকে হাত জড়িয়ে হারছে। ইতি বিরক্তির সঙ্গে বলল, আমরা তো আমাদের রুম চিনি না, কাউকে কিছু জিজ্ঞাসা করারও উপায় নেই, যদি সিনিয়রদের খপ্পরে পড়ে যায়। সোয়া ইতিকে টেনে নিয়ে ভবনের দিকে যেতে যেতে বলল, ধুর, জিজ্ঞেস করে কি আছে, ঘুরতে ঘুরতে পেয়ে যাব, আর ভার্সিটিও একটু ঘোরাঘুরি হয়ে যাবে। ইতিহাস সোয়া হাঁটতে হাঁটতে নিচতলা ঘুরে দোতলায় গেল। সেখানেও তাদের রুম পেল না। পরে 3rd ফ্লোরে গেল। সিঁড়ি দিয়ে ওঠার পর 3 নম্বর রুমের বাইরে তাদের ক্লাসের নাম আর নাম্বার দেখে বুঝতে পারলো এটা তাদের ডিপার্টমেন্টের ক্লাস। সোয়ার ইতি ভিতরে ঢুকে দেখলো ক্লাসের মানুষজনের অবস্থা দেখে দুজনে একে অপরের মুখ চাওয়াচাই করলো। একজন মেয়ে বসে বসে কাঁদছে আর দুজন সান্ত্বনা দিচ্ছে। আরেকটা ছেলে পা ধরে বসে রয়েছে, তাদের প্যান্টের ময়লা লেগে রয়েছে। পিছনে আরও 2টো মেয়ে মনে হচ্ছে ভয় পেয়ে আছে আর পুরো ক্লাস ফাঁকাই করছে। সোয়া ফিসফিস স্বরে বলল, এদের সবার এই অবস্থা কেন রে? মনে হচ্ছে কোনো ঝড়ের মুখ থেকে বেঁচে এসছে। ইতি ফিসফিস করে বলল, জানতে চাইলে তো জিজ্ঞাসা করতে হবে, না হলে কি করে জানবি? এদের কাউকে দেখে তো মনে হচ্ছে না আজ যে প্রথম ক্লাস। ইতি সোয়ার হাত ধরে সোজা ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালো। ছেলেটা বেঞ্চের উপর পা উঠিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখছিল ঠিক আছে কিনা। সোয়ার ইতিকে সামনে দাঁড়াতে দেখে স্বাভাবিকভাবে তাকালো। ইতি সৌজন্যতার হাসি ঝুলিয়ে বলল। হ্যালো। ছেলেটাও সৌজন্যতায় মূলক হাসি দিয়ে বলল, হাই, আমরা কি ফার্স্ট ইয়ার এই ডিপার্টমেন্টের? দুজন মাথা নেড়ে সায় দিল। সোয়া আলতো হেসে সেই কান্না করা মেয়েটাকে দেখিয়ে বলল। ইতি সোয়ার হাত চেপে ধরে একটু দূরে এনে চোখ রাঙিয়ে বলল, যেছে তুই র্যাগিং করতে যাবি নাকি? ভাইয়া কি বলছেন মাথায় আছে? চুপচাপ থাক, বেশি কথা বলে ভাইয়াকে ফোন দেব আমি, ওর সাথে আমি কথা বলছি। সোয়া মুখ ফুলিয়ে ইতির সাথে গিয়ে সেই ছেলেটার সাথে দাঁড়ালো। ইতি ছেলেটাকে বলল, আপনাদের কি র্যাগ করিয়েছে? ছেলেটা মাথা নেড়ে বলল, হ্যাঁ, তা তো করিয়েছে, তবে আমরা তো ক্লাসমেট। আপনাদের অনুমতি পেলে আমি তুমি বা তুই করেই বলবো। আর আমার নাম অনয় রায়। ইতি আর সোয়া দুজনের পরিচয় দিল। অনয় তার বসার জায়গা থেকে কোনো রকমে দুজনকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। ক্লাসের বাইরে ভবনের লম্বা বারান্দা একপাশে গিয়ে অনয় নিচের দিকে ইশারায় দেখালো ইতি আর সোয়াকে। সেই জায়গাটা ভিড় জমেছে মনে হচ্ছে। অনয় সোয়াকে এত উৎসাহিত হতে দেখে মুখ বাঁকিয়ে বলল, র্যাগিং হচ্ছে, যাবে? সোয়া দাঁত গেলিয়ে না করলো। অনয় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, তোমাদের ভাগ্য ভালো, সিনিয়ররা সবাই একসাথে, তাই কেউ তোমাদের দেখতে পায়নি। র্যাগিংয়ের হাত থেকে আজ বেঁচে গিয়েছো, কিন্তু পরে বাঁচতে নাও পারো। সাবধানে থেকো। আমাদের যে দেখছো, যেই মেয়েটা কাছে তার সাথে আমাকে কাপল ডান্স করতে করতে কিস করতে বলা হয়েছিল। হুমকি ধুমকি মতে আমরা কোনো রকমে নাচলেও কিস করতে পারিনি। যাই হোক, মান সম্মান রয়েছে আমাদের। তাদের কথা না শোনায় আমার পায়ে মেরেছে কিছুক্ষণ,
আর ওই মেয়েটা তা দেখেই ভয়ে কেঁদে যাচ্ছে। আরও তো বাকি সবাইকে নিয়ে গিয়েছে র্যাগিংয়ের জন্যই। সবাই ভয়ে থরথর করে কাঁপছে। কেমন সিনিয়র! ইতিহাস সোয়া একে অপরের দিকে তাকালো। কিছুক্ষণ পর ক্লাসের জন্য বেল বাজলো। মাঠে সেই জায়গায় অবস্থান ভিড়টাও কমে আসে। সব স্টুডেন্ট ক্লাসে যাচ্ছে। সোয়া রেলিংয়ের উপরে হাত থেকে তাতে থুতনি রেখে নিচে তাকিয়ে থাকে। সবাই চলে গেলেও 6 থেকে 7 জনের মতো ছেলে মেয়ে দাঁড়িয়ে রইল। এরা যে সিনিয়র তাও বুঝে গেল। সোয়া ছোট ছোট চোখ করে সবাইকে দেখার চেষ্টা করে। ইতি সোয়াকে টেনে নিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে, তোর এসব বাদরামির জন্য কবে যেন আমরা এই র্যাগিংয়ের শিকার হই। প্রথম দিনের ক্লাস হিসেবে আজ শুধু সব ক্লাসে শুধু পরিচয়ের আড্ডা হয়েছে। সোয়া, ইতি আর অনয় ক্লাস থেকে বের হচ্ছিল। 3 জনের কয়েক ঘন্টার ভালোই আলাপ পরিচয় হয়েছে। অনয় রায় ছেলেটা হিন্দু, তবে সোয়ার ইতি এর মধ্যে বুঝে গিয়েছে যে ছেলেটা ভালোই। বাবা মার ছোট ছেলে, সে বড় বোনের বিয়ে হয়ে গিয়েছে। বড় লোক ঘরের ছেলে সে, তবে সেই তুলনায় সাধারণভাবেই চলতে ভালোবাসে। হাঁটতে হাঁটতে ইতি বলে ওঠে, সব স্যারই তো ঠিক আছে, তবে তখন যে একটা স্যার ভুল করে চলে এসেছিল, নামটা তো জানা হয়নি, তবে সবচেয়ে হ্যান্ডসাম স্যার। সোয়া বিড়াল চোখের মতো ইতির দিকে তাকাচ্ছে বারবার। অনয় সোয়াকে এভাবে তাকিয়ে থেকে দেখতে বলো। কি হলো, তুমি এভাবে তাকাচ্ছ কেন? ইতু কিছু একটা আজ করতে পেরে সোয়ার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি দিয়ে বলল, আজকে জানিস আমরা কফি শপে যাচ্ছি, তুই যাবি? অনয় ভ্রুকুচকে বলল। তোমরাই যাচ্ছ, আবার সোহানকেই জিজ্ঞেস করছো যাবে কিনা? অনয় আর সোয়া শব্দ করে হেসে দেয়। ইতিও আলতো হাসলো। ভার্সিটির বাইরে এসে দেখে বাড়ির গাড়ি এসেছে। সোয়া ভেবেছিল শান আসবে। সোয়ার ইতি অনয়ের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। ইতিকে বাড়ির সামনে নামিয়ে দিলে সোয়া গাড়িতে একা একা চুপচাপ হয়ে যায়। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। সোয়া তার পড়ার টেবিল ছেড়ে উঠে পড়ে। শানের বাড়িতে আসার সময় পেরিয়ে যায়, কিন্তু আজ শান সময় মতো আসেনি। সোয়া একা একা বিরক্ত হয়ে টমিকে নিয়ে নিচে গেল। শাহনাজ বেগম, নীলা, সালমা সবাইকে রুম থেকে ডেকে এনে ড্রয়িং রুমে বসে ভার্সিটির সহ অন্যান্য গল্প করতে থাকে। নাইসা ঘুমিয়ে পড়েছে আরও আগেই। রাত 10টা পেরিয়ে যায়। ঈশান, মুশফিক চৌধুরী তাদের হসপিটাল আর অফিস থেকে ফিরে আসে। সোহার এবার চিন্তিত হতে থাকে। কখনো তেমন ব্যাপার নিয়ে বেশি মাথা না ঘামালেও আজকে মারাত্মক চিন্তায় পড়ে গেল।